যদি স্বাধীন ভারতের কোনো শিশুকে প্রশ্ন করা হয় ভারতবর্ষ কবে স্বাধীনতা লাভ করেছিল বা স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি, তাহলে প্রত্যেকেই হয়তো একযোগে উত্তর দেবে 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করেছিল এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম জওহরলাল নেহেরু। কিন্তু আমি যদি বলি ভারতবর্ষ প্রথম স্বাধীনতার স্বাদ পেয়েছিল 1943-এর 21শে অক্টোবর এবং প্রথম প্রধানমন্ত্রী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, তবে সবাই নিশ্চয়ই অবাক হবেন, তাই না? ঘটনাটা কিন্তু সত্যি। ভারতের প্রথম স্বাধীন সরকার প্রতিষ্ঠা করেন নেতাজি সুভাষচন্দ্র বোস সিঙ্গাপুরের ক্যাথে সিনেমা হলে, আর সেই সরকারের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষ বাঙালির আবেগ, বাংলার আবেগ। প্রত্যেক বাঙালি, বিশেষত যারা 70-এর দশকের পরবর্তী সময়ে জন্মগ্রহণ করেছে, তারা ছোটবেলা থেকেই বইয়ের পাতায় জেনে এসেছে নেতাজি সুভাষচন্দ্র বোস 18ই আগস্ট তাইহোকু বিমান দুর্ঘটনায় আহত হন। তাকে হাসপাতালে চিকিৎসা করা হয়, ওই দিন রাতে তার জীবনান্ত ঘটে, কিন্তু বাস্তবে তারা এর কোনোটিই হয়তো মন থেকে কখনোই মেনে নেননি। নেতাজি আজও বেঁচে আছেন এই বিশ্বাস নিয়ে বেঁচে আছে এমন বাঙালির সংখ্যাও আজও কম নয়। বাস্তবে তার মৃত্যু রহস্য সম্পর্কে একাধিক গবেষণা হয়েছে, সে সম্পর্কে উঠে এসেছে একাধিক তথ্য, আর সেই তথ্য সম্পর্কিত প্রমাণ। আমি তৃণা, আর আজ এই ভিডিওতে নেতাজির মৃত্যু রহস্য নিয়ে তথ্যগুলি আলাদা আলাদা দৃষ্টিকোণ থেকে বিস্তারিত আলোচনা করব। ভারতের প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বসুর সমগ্র জীবন কোনো চলচ্চিত্রের চেয়ে কম নয়। তার মধ্যে অ্যাকশন, রোমান্স আর রহস্য তিনটেই রয়েছে। সুভাষচন্দ্র বসু একজন বাস্তব জীবনের নায়ক, যিনি ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, যিনি ব্রিটিশদের দাসত্ব মেনে না নিয়ে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। তার মৃত্যু রহস্য সবার কাছেই একটা আশ্চর্যজনক বিষয়। মৃত্যুর এত বছর পরেও তিনি আসলে কিভাবে মারা যান তা কিন্তু জানা যায়নি। তার মৃত্যু বিষয়ে যে তদন্ত হয়েছিল তাও সঠিক উপসংহার নিতে পারেনি। নেতাজি সুভাষচন্দ্র বোসের জীবন সম্পর্কে, তার স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে, তার ইতিহাস সম্পর্কে বিস্তারিত আলোচনা আজ নয়, করব এক সব থেকে কম আলোচিত বিষয় সম্পর্কে। অনেকেই আছেন যারা জানেন না ভারতের প্রথম স্বাধীন সরকার প্রতিষ্ঠা করেন নেতাজি। ভারতের ইতিহাসে ছোটদের সিলেবাসে সচেতনভাবেই প্রথম থেকে বাদ পড়েছে এই আলোচনা। গান্ধীবাদী আন্দোলন বারবার আসে আলোচনায়, বারবার আসে কংগ্রেসের ভূমিকার আলোচনা, কংগ্রেসি নেতাদের কথা, কিন্তু ব্রাত্য থেকে যান নেতাজি। সিলেবাসের শেষে কোনো প্রকারে আইএনের ভূমিকা বলে ছেড়ে দেওয়া হয় সেখানে, কিন্তু বলা হয় না কোথাও নেতাজি প্রতিষ্ঠিত সেই সরকারের কথা, তথাকথিত প্রথম স্বাধীন ভারতীয় সরকার, প্রফেশনাল গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়া। গঠিত হয় পূর্ণ মন্ত্রিসভা, আর সেই মন্ত্রিসভার রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী ও বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে প্রথমে শপথ নেন নেতাজি সুভাষচন্দ্র বোস। 1943-এ যে অন্তর্বর্তীকালীন স্বাধীন ভারত সরকার স্থাপিত হয়েছিল তাকে স্বীকৃতি জানিয়েছিল ইউরোপ ও এশিয়ার বেশ কয়েকটি দেশ। এই সব দেশের স্বীকৃতি লাভ করে প্রধানমন্ত্রী নেতাজি সুভাষের নেতৃত্বে সরকার প্রকাশ করেছিল ডাক টিকিট, চালু হয়েছিল নিজস্ব ডাক ব্যবস্থা, কারেন্সি নোট, স্থাপিত হয়েছিল আজাদ হিন্দ ব্যাংক। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পরিদর্শন করে নেতাজি এই দুটি জায়গার নাম রেখেছিলেন শহীদ ও স্বরাজ দ্বীপ। স্বাধীন ভারতের ইতিহাসে জায়গা পায়নি এইসব কিছুই, অদ্ভুতভাবে মুছে ফেলা হয়েছে সমস্ত ইতিহাস। আজও আমরা জানি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, নেতাজি সুভাষচন্দ্র বোস নয়। ভারতের স্বাধীনতা এসেছিল যার জন্যে তার অবদান স্বীকৃতি পায়নি স্বাধীন ভারতের ইতিহাসে। 1941-এর 16ই জানুয়ারি নেতাজি ব্রিটিশ ইন্টেলিজেন্সের চোখে ধুলো দিয়ে ছদ্মবেশে পালিয়ে গিয়েছিলেন। নানা জায়গা ঘুরে, অনেক কাঠখড় পুড়িয়ে, ইতালীয় দূতাবাসের সহায়তায় তিনি রাশিয়া হয়ে জার্মানিতে গিয়ে পৌঁছান। গঠন করেন যুদ্ধবন্দীদের নিয়ে এক বাহিনী, যারা ইন্ডিয়ান রিজিয়নের সদস্য ছিলেন। কিন্তু ভৌগোলিকভাবে অত দূর থেকে দেশের স্বাধীনতা সংগ্রামের আয়োজন করা বেশ কঠিন ছিল। এটা উপলব্ধি করে নেতাজি পূর্ব এশিয়ায় চলে আসেন। রাসবিহারী বসু তখন জাপানে। সাবমেরিন করে জাপানে পৌঁছলে রাসবিহারী বসু নেতাজির হাতে তুলে দেন আজাদ হিন্দ ফৌজের ভার। জাপান সরকার সর্বতোভাবে এই স্বাধীনতা যুদ্ধে ভারতকে সাহায্য করেছিল, ব্রিটিশ শাসন মুক্ত করতে প্রস্তুত ছিল ভারতকে, কিন্তু একই সঙ্গে তারা বাহিনীকে রাখতে চেয়েছিল আজ্ঞাধীন। সুভাষচন্দ্র বোস
জাপান কর্তৃপক্ষকে বোঝাতে সক্ষম হয়েছিলেন শুধুমাত্র মিলিটারি কার্যক্রম ভারতের স্বাধীনতার জন্য পর্যাপ্ত নয়, যাই আলাদা প্রচার কার্যক্রম। এই জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটি স্বাধীন সরকারের প্রতিষ্ঠা, যাকে অক্ষয় শক্তি প্রয়োজনীয় স্বীকৃতি প্রদান করবে। নেতাজি পূর্ণ উদ্যমে নতুন স্বাধীন সরকার গঠনে তখন উদ্যোগ নেন। 1943-এর 21শে অক্টোবর সিঙ্গাপুরের ক্যাথে সিনেমা হলে প্রতিষ্ঠিত হয় তথাকথিত প্রথম স্বাধীন ভারতীয় সরকার, প্রভিশনাল গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়া। গঠিত হয় পূর্ণ মন্ত্রিসভা, আর রাষ্ট্রপ্রধান হিসাবে শপথ নেন নেতাজি সুভাষচন্দ্র বসু। নিজের হাতে রাখেন পররাষ্ট্র ও যুদ্ধ বিষয়ক দপ্তর। অর্থমন্ত্রী এসি চট্টোপাধ্যায়, নারী বিষয়ক মন্ত্রী লক্ষ্মী সাইগাল, প্রচার ও প্রোপাগান্ডা দপ্তরের প্রধান এস.এ. আইয়ার, এ.এন. সরকার সহ আরও 15 জন ছিলেন এই মন্ত্রিসভায়। রাসবিহারী বসু মনোনীত হন এই সরকারের প্রধান উপদেষ্টা। সেই রাতেই প্রধানমন্ত্রী সুভাষচন্দ্রের বাসভবনে মন্ত্রিসভার পূর্ণাঙ্গ বৈঠকে সিদ্ধান্ত হয় ইঙ্গো মার্কিন শক্তির বিরুদ্ধে অবিলম্বে যুদ্ধ ঘোষণা করতে হবে। রাত 12টার পর সিঙ্গাপুর রেডিও মারফত নেতাজি সুভাষচন্দ্র বোস ইঙ্গো মার্কিন শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। 1 বছর 10 মাস এই স্বাধীন সরকার দেশ শাসন করেছিল। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ও ভারতের মূল ভূখণ্ডের পূর্ব সীমান্ত ছিল এই সরকারের শাসনাধীন। কিন্তু 1945-এর 6ই ও 9ই আগস্ট আমেরিকা অ্যাটম বোম নিক্ষেপ করায় আত্মসমর্পণ করতে বাধ্য হয় জাপান, এবং প্রধান সাহায্যকারীর অনুপস্থিতিতে ভারতের স্বাধীনতা সংগ্রাম পরিকল্পিত পথে পূর্ণতা লাভ করতে ব্যর্থ হয়। কিন্তু 21শে অক্টোবর 1943-এ যে অন্তর্বর্তীকালীন স্বাধীন সরকার স্থাপন হয়েছিল তাকে স্বীকৃতি জানিয়েছিল ইউরোপ ও এশিয়ার বেশ কয়েকটি দেশ। এসব দেশে স্বীকৃতি লাভ করে প্রধানমন্ত্রী নেতাজি সুভাষের নেতৃত্বে এই সরকার প্রকাশ করেছিল ডাক টিকিট, চালু করেছিল নিজস্ব ডাক ব্যবস্থা, নোট স্থাপিত হয়েছিল আজাদ হিন্দ ব্যাংক। রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্রকে দেশ নায়ক আখ্যা দিয়ে তাসের দেশ নৃত্যনাট্যটি তাকে উৎসর্গ করেন। উৎসর্গপত্রে লিখেছিলেন, স্বদেশের চিত্তে নতুন প্রাণ সঞ্চার করবার পূর্ণ ব্রত তুমি গ্রহণ করেছ, সেই কথা স্মরণ করে তোমার নামে তাসের দেশ নাটিকা উৎসর্গ করলুম। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে স্বাধীন ভারতে আত্মপ্রকাশ করতেই পারেননি এই দেশনায়ক। কারণ কি ছিল তার? এই প্রশ্ন আজও কুড়ে কুড়ে খায় দেশবাসীকে। সরকারি নথি অনুযায়ী নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুর তারিখ, তার কারণ নিয়ে রহস্যে ইতি টেনেছে গুগলে নেতাজি সুভাষচন্দ্র বসু টাইপ করে এন্টার চাপ দিলে নেতাজি সম্পর্কে যে সংক্ষিপ্ত তথ্য ভেসে ওঠে চোখের সামনে, সেই তথ্য বলছে 23শে জানুয়ারি 1897 সালের কটকে জন্ম হয়েছিল নেতাজি সুভাষচন্দ্রের, আর 1945 সালের 18ই আগস্ট তাইওয়ানের তাইপেইতে মৃত্যু হয় তার। প্রশ্ন হচ্ছে, কোন তথ্যের ভিত্তিতে গুগলে নেতাজির মৃত্যু তারিখ ও তার কারণ এত নিশ্চিতভাবে জানিয়ে দেওয়া হলো? ঐতিহাসিক লিওনার্ডে গার্ডেনের লিখিত তথ্যের উপর ভিত্তি করে নেতাজির মৃত্যুর বিষয়ে সেখানে লেখা হয়েছে। তাইপেইর তাইকোকু বিমানবন্দরে দুপুর 2:30 নাগাদ একটি বিমান দুর্ঘটনায় নেতাজির শরীরের প্রায় 90% পুড়ে গিয়েছিল। 3rd ডিগ্রি বার্ন ইনজিউরি নিয়ে তিনি নাকি হাসপাতালে ভর্তি হন। সেখানেই স্থানীয় সময় রাত 9টা থেকে 10টার মধ্যে তার নাকি মৃত্যু হয়। শুধু তাই নয়, সম্প্রতি সহনজ কমিশন, খোসলা কমিশন এই রিপোর্টকেই মান্যতা দিয়েছেন। এই রহস্য সমাধানে সর্বশেষে গঠিত হয় মুখার্জি কমিশন। এই কমিশনের বিচারপতি প্রণজ মুখার্জির রিপোর্ট অনুযায়ী 18ই আগস্ট 1945 সালে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি। এই বিষয়ে তাইওয়ান সরকারের পাঠানো একটি চিঠিতেও মুখার্জি কমিশনকে জানানো হয়েছিল যে 1945-এর 18ই আগস্ট তো নয়ই, তার আগে বা পরের 7 দিনেও তাইকোকু বিমানবন্দরে কোনো দুর্ঘটনা ঘটেনি। শুধু মুখার্জি কমিশনের রিপোর্টেই নয়, সম্প্রতি প্যারিসের ইনস্টিটিউট দে হতে এতুদে ইকোনমিক্স এত কমার্সিয়েসের অধ্যাপক ঐতিহাসিক জে.বি.পি. মোরে দাবি করেছেন বিমান তাইকোকুর দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি। শুধু তাই নয়, 1947 সাল পর্যন্ত নেতাজি জীবিতও ছিলেন বলে দাবি করেছেন তিনি। 1947-এর 11ই ডিসেম্বর ফরাসি গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে তিনি বলেন, ফরাসি গোয়েন্দা নথিতে কোথাও বলা নেই যে তাইওয়ানের বিমান দুর্ঘটনাতেই নেতাজির মৃত্যু হয়েছিল,
বরং এই নথি থেকে স্পষ্ট 1947 সালের ডিসেম্বরে জীবিত ছিলেন নেতাজি। ঐতিহাসিক মোড়ে বলেছেন, ওই ফরাসি গোয়েন্দা রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে সুভাষচন্দ্র ছিলেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের প্রাক্তন প্রধান এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের জাপানি সংযোগকারী সংগঠন হিকারি কিকানের সদস্য। নেতাজির মৃত্যু সম্পর্কে 74 বছরের পুরনো রহস্যময় অধ্যায় সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বা গুগলের এই সোজাসাপটা সংক্ষিপ্ত ব্যাখ্যা বা উত্তর মেনে নিতে পারেন না অনেকেই। তাইওয়ান সরকার জানায় 1945 সালের 18ই আগস্ট তো দূরের কথা, সারা বছরে কেবল তাইহোকু নয়, পুরো তাইওয়ানে কোনো উড়োজাহাজ ক্র্যাশ হয়নি। সব থেকে কাছাকাছি যে উড়োজাহাজটি ক্র্যাশ করেছিল সেটি 1944 সালের সেপ্টেম্বরে। তাইওয়ানের কোনো হাসপাতালে লগবুকে নেতাজির চিকিৎসার কোনো তথ্য পাওয়া যায় না, এমনকি পাওয়া যায় না কোনো ডেথ সার্টিফিকেট। সেদিন তাইহোকুতে কানাকান্তা নামে একটি ডেথ সার্টিফিকেট ইস্যু হয়। দুদিন পর অর্থাৎ 20শে আগস্ট কেবল একজন জাপানি সৈনিকের ক্রিমেটোরিয়াম পারমিটের তথ্য পাওয়া যায়, যার মৃত্যু হয়েছিল হৃদরোগে। সেই বিমান দুর্ঘটনায় নেতাজি বা হাবিবুর রহমানের সঙ্গী জাপানি সেনা অফিসারদের ক্ষেত্রে চিকিৎসার কোনো তথ্য, ডেথ সার্টিফিকেট, ক্রিমেটোরিয়াম রেজিস্টার কিংবা মৃতদেহ বা আহত অবস্থার কোনো ছবি পাওয়া যায়নি। মুখার্জি কমিশন রায় দেয় নেতাজি উড়োজাহাজ ক্র্যাশে মারা যাননি। দ্বিতীয় থিওরি যারা বিশ্বাস করেন তারা নেতাজি যে মাঞ্চুরিয়া থেকে রাশিয়া পৌঁছেছিলেন এর পক্ষে যুক্তি উপস্থাপন করতে পারলেও সেখানে নেতাজিকে হত্যা করার বিষয়ে কোনো তথ্য প্রমাণ দিতে পারেননি। 1961 সালে অর্ধেন্দু সরকার নামে একজন ভারতীয় প্রকৌশলী মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দেখা করে জানান তার কোম্পানির একজন জার্মান ইঞ্জিনিয়ার রাশিয়ার ট্রান্স সাইবেরিয়ান এলাকায় স্তালিনের গুলাগে নেতাজিকে দেখেছিলেন। এই ঘটনা প্রকাশ না করার জন্য তার উপর চাপ দেওয়া হয়, ফলে তিনি আর কোনোদিন এ বিষয়ে মুখ খোলেননি। তবে শেষ পর্যন্ত তিনি মুখার্জি কমিশনের সামনে এ ব্যাপারে সাক্ষ্য দেন। নেতাজি গবেষক পূরবী রায় রাশিয়া গিয়ে কিছু গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করেছিলেন। সেখানে স্পষ্ট হয়েছিল যে নেতাজি 1956 সাল পর্যন্ত সেখানে ছিলেন। তিনি তৎকালীন সদস্য চিত্ত বসুর হাতে সেই সমস্ত তথ্যগুলি তুলে দেন। চিত্ত বসু নথিগুলো নিয়ে দিল্লি যাওয়ার পথে রাজধানী এক্সপ্রেসে রহস্যজনকভাবে মারা যান। সেই নথিগুলো কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি। এরকম রহস্যজনক আরেকটি মৃত্যুর সঙ্গেও নেতাজির যোগসূত্র পাওয়া যায়। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর 1966 সালে সোভিয়েত ইউনিয়নের তাসখান্দে ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেদিন রাতেই হোটেলে নিজ কক্ষে মারা যান লাল বাহাদুর শাস্ত্রী। পরবর্তী সময়ে শাস্ত্রীজির স্ত্রী জানান, মৃত্যুর আগে তিনি বাড়িতে কল করেন এবং জানান তিনি একজন বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা করেছেন, যার জন্য গোটা ভারতবর্ষ অপেক্ষা করছে। তিনি আরও বলেন, পরদিন দেশে ফিরে তিনি জাতিকে সেই চমকপ্রদ উপহারটি দেবেন। কিন্তু সেই রাতেই মারা যান তিনি। 60-এর দশকের গোটা ভারতবর্ষ নেতাজি ছাড়া আর কারোর অপেক্ষায় ছিল এমনটি ভাবার সুযোগ নেই। তবে কি লাল বাহাদুর শাস্ত্রী নেতাজির সঙ্গে 1966 সালে সাক্ষাৎ করেছিলেন? এ প্রশ্নের উত্তর আজও অমীমাংসিত, ঠিক যেমন অমীমাংসিত শাস্ত্রীজির মৃত্যু রহস্য। লাল বাহাদুর শাস্ত্রীর নীল হয়ে যাওয়া মরদেহ দেখে অনেকেই ধারণা করেছিলেন তার মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়, অথচ কোনো এক অজ্ঞাত কারণে দেশের প্রধানমন্ত্রীর এরকম অস্বাভাবিক মৃত্যুর পরেও তার মরদেহের কোনোরূপ ময়নাতদন্ত না করে খুব দ্রুত সৎকার করা হয়। হোটেল রুম থেকে গায়েব হয়ে যায় শাস্ত্রীজির ডায়েরি, হারিয়ে যায় সেই রাতে শাস্ত্রীজির সেবার দায়িত্বে থাকা খানসামা। লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু তদন্তে গঠিত সংসদীয় কমিটির সাক্ষী তার ব্যক্তিগত চিকিৎসক এবং সচিব দুজনই সড়ক দুর্ঘটনায় আকস্মিকভাবে মারা যান। এবার নেতাজির অন্তর্ধান রহস্যে তৃতীয় তত্ত্বের দিকে আলোকপাত করা যাক। সন্ন্যাসীর বেশে সুভাষচন্দ্র বোসের ফিরে আসা নিয়ে 50-এর দশকে শৈলমারী আশ্রম থেকে শুরু করে বিভিন্ন সময় নানা দাবি উঠে আসে। মুখার্জি কমিশনের সামনে একজন সাধু বাবার তথ্য উপস্থিত করা হয়। 1985 সালের সেপ্টেম্বরের উত্তরপ্রদেশের ফৈজাবাদে রামভবন নামে একটি বাড়িতে একজন সন্ন্যাসীর মৃত্যু হয়, যিনি মহাকাল, ভগবানজি সহ নানা নামে অনুরাগীদের মধ্যে পরিচিত ছিলেন।
তিনি সবসময় পর্দার আড়ালে থাকতেন এবং সাধারণত কারোর সাথে দেখা করতেন না। ভগবানজি জীবিত থাকাকালীনও তার দর্শন পাওয়া অনেকেই দাবি করেন তিনিই প্রকৃতপক্ষে নেতাজি সুভাষচন্দ্র বসু। ভগবানজির মৃত্যুর পরে এই দাবি আরও প্রবল হয়ে ওঠে। নেতাজির ভাইজি ললিতা বসু 1986 সালের প্রথম দিকে ফৈজাবাদে রামভবনে যান। সেখানে গিয়ে ঘরের ভেতরে থাকা ভগবানজির ব্যবহৃত সামগ্রী, চিঠি, নথি, নানা জিনিসপত্র দেখে নিশ্চিত করেন তিনি তার রাঙা কাকা অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু। তার আবেদনের ভিত্তিতে আদালতে নির্দেশনামা অনুযায়ী রামভবনে থাকা ভগবানজির সমস্ত জিনিসপত্র ফৈজাবাদের ট্রেজারি বিভাগে সংরক্ষণ করা হয়। আদালতের রায়ে মুখার্জি কমিশনের সামনে ফৈজাবাদ জেলা ট্রেজারিতে সংরক্ষিত ভগবানজির ঘর থেকে উদ্ধার করা জিনিসপত্র ট্রাঙ্কগুলো খোলা হয়। সেখানে পাওয়া যায় নেতাজির পিতামাতার বাঁধানো ছবি, ভাই বোন সহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নেতাজির ছবি, সাবেক বিপ্লবী ও আজাদ হিন্দ ফৌজের অনেক সদস্যদের ছবি এবং পেছনে আঁকিবুকি করা তাদের ডাক নাম। আরও পাওয়া যায় গোল ফ্রেমের চশমা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত ফ্ল্যাশ লাইট, জার্মান বাইনোকুলার, রোলেক্স ঘড়ি, পোর্টেবল বেলজিয়াম টাইপরাইটার, জাপানিজ ওয়াটার ফিল্টার। পাওয়া যায় পবিত্র মোহন রায়, লীলা রায়, সুনীল দাস, অনিল দাস, আশুতোষ কালী, বিশ্বরূপ রায় সহ নেতাজির পূর্ব পরিচিত সাবেক বিপ্লবী কমরেড আইএনের সদস্যদের লেখা অসংখ্য চিঠি, যে চিঠিগুলোতে তারা ভগবানজিকে পরোক্ষভাবে নেতাজি হিসাবেই চিহ্নিত করেছেন। নেতাজির পুরনো বন্ধু দিলীপ রায়কে লেখা চিঠিতে লীলা রায় বলেছেন নেতাজি বেঁচে আছেন এবং তার সঙ্গে তিনি দেখা করেছেন। এই চিঠিগুলোর মধ্যে ছিল আশ্চর্য চিঠি সেক্রেটারি নাথালি নোলসের স্বাক্ষর করা যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের অফিসিয়াল লেটার। আর সেখানে পাওয়া যায় নেতাজির দাদা সুরেশ বসুকে পাঠানো খোসলা কমিশনের সমনের অরিজিনাল কপি। আর এছাড়া পাওয়া গিয়েছিল শাহনেওয়াজ কমিটির একজন সদস্য হিসাবে কমিশনের রায়কে খণ্ডন করে তৎকালীন প্রধানমন্ত্রী নেহেরুকে পাঠানো অফিসিয়াল নোট, যার ওপরে সুরেশ বসুর স্ত্রী অর্থাৎ নেতাজির বৌদির নিজ হাতে লেখা দুটো লাইন রয়েছে। পরম কল্যাণীয় দেবর চিরজীবেষু প্রাণাধিক স্নেহ আশীর্বাদ। মুখার্জি কমিশন এবং পরবর্তীকালে সাহাই কমিশন একথা স্বীকার করেছিল যে ভগবানজির গলার স্বরের সঙ্গে নেতাজির গলার স্বরের অপূর্ব মিল ছিল এবং উভয়ই বাঙালি। নেতাজি ও ভগবানজির হাতের লেখা এক নয় বলে সরকারি রিপোর্টে দেওয়া হলেও বিশ্ববিখ্যাত ফরেন্সিক হ্যান্ডরাইটিং এক্সপার্ট কার্ল ব্যাগেট সন্দেহাতীতভাবে দুটি হাতের লেখাই একজনের বলে সিদ্ধান্ত দেন। ভগবানজির ঘর থেকে পাওয়া দাঁতের সঙ্গে নেতাজির পরিবারের সদস্যদের ব্লাড স্যাম্পেলের মাধ্যমে ডিএনএ টেস্ট করা হয় এবং মুখার্জি কমিশনের নির্দেশে ডিএনএ ম্যাচ করেনি বলে কমিশনকে রিপোর্ট দেয় CFSL কলকাতা সরকারি ল্যাব। অদ্ভুত বিষয় হলেও ওর সঙ্গে দেওয়া হয়নি ডিএনএ সিকোয়েন্সিং ইলেকট্রোফ্লোরোগ্রাম রিপোর্ট। পরবর্তীকালে ভারতের কেন্দ্রীয় ল্যাব CFSL জানায় কলকাতার সরকারি ল্যাবে ভগবানজির দাঁতের কোনো ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্টই নেই। কোনো এক অদৃশ্য শক্তি সেই রিপোর্ট গায়েব করে ফেলেছে অথবা কোনো ধরনের পরীক্ষা ছাড়াই পূর্ব নির্ধারিত রিপোর্ট কমিশনের সামনে পেশ করেছে। ভগবানজি বা গুমনামি বাবার সঙ্গে নেতাজির যোগসূত্র নিয়ে পক্ষে বিপক্ষে একাধিক তথ্য প্রমাণ রয়েছে। 25শে জানুয়ারি নেতাজির জন্মদিন। প্রতিদিন ওই দিনই ভগবানজির জন্মদিনও পালন করা হতো। আসতো অসংখ্য চিঠি ও উপহার। উপস্থিত হতেন নেতাজির বিশ্বস্ত বন্ধু ও সহচররা। ভগবানজি মারা যান 1985 সালে 16ই সেপ্টেম্বর উত্তরপ্রদেশের ফৈজাবাদের রামভবনে। সরজু নদীর তীরে গুপ্তার ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়। মাত্র 13 জন মানুষ সেদিন উপস্থিত ছিলেন। 1985 সালের 25শে অক্টোবর স্থানীয় হিন্দি দৈনিক নয়া লোগ পত্রিকায় ছাপা হয় ফৈজাবাদে অজ্ঞাতবাসে থাকা নেতাজি সুভাষচন্দ্র বোস আর নেই। ইংরেজিতে একটা প্রবাদ দিয়ে এই ভিডিওটি আজকে শেষ করছি। ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। সেই সঙ্গে আশা রাখছি ভারত সরকারের কাছে আপামর বাঙালির একটাই আবেদন, নেতাজি সুভাষচন্দ্র বোসের মৃত্যু রহস্য উন্মোচিত হোক ভারতবাসীর কাছে, আর ভারতের স্বাধীনতার ইতিহাসে স্থান পাক নেতাজি সুভাষচন্দ্র বোসের কৃতিত্ব। সেই সঙ্গে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম হিসাবে স্বীকৃতি পাক নেতাজি সুভাষচন্দ্র বোসের নাম।